আর্টস ক্লাসের আবার তোমাদের নতুন ভিডিও একটা নিয়ে আসলাম। এবার তোমাদের যে গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ ফার্স্ট সেমিস্টার নতুন শিক্ষাবর্ষের যে 4 বছরের শিক্ষানীতি প্রবর্তিত হয়েছে তার বাংলা মেজর ও মাইনর দুটো সাজেশন একেবারে দিয়ে দিলাম 2024 সালের ফার্স্ট সেমিস্টার। তা প্রথম বলে রাখি তোমাদের নম্বর বিভাজন মান 2, মান 5 ও মান 10 এই 3টে ভাগে তোমাদের বিভক্ত হবে। তো এইখানে মান 2 এর আমি প্রশ্ন দিইনি, আপাতত তোমাদের মান 5 ও 10 এই দুটো ভাগে তোমাদের কোশ্চেনগুলো দিয়েছি। তবে এখানে 5-10 আলাদা করে কোনো ভাগ করা নেই, যেহেতু প্রথম বছরের নতুন শিক্ষানীতির প্রথম সেমিস্টার এবং প্রথম বছরের একটু কোন নাম্বারটা দেবে এটা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত আছে সবাই। তা আপাতত যেগুলো দিয়েছি তোমাদের পড়তে সেগুলো পড়ো তোমরা, আশা করি নিরাশ হবে না। প্রথম প্রশ্ন খুব ভালো বললাম, চর্যাপদের সমাজ জীবনের পরিচয় দাও। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে দেখো। এরপর চর্যাপদ থেকে আরো দুটো প্রশ্ন রেখেছি, চর্যাপদের সাহিত্য মূল্য সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন চর্যাপদের ভাষা সম্পর্কে সংক্ষেপে যা জানো লেখো। 4 নম্বর প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট, বাংলায় তুর্কি আক্রমণের সামাজিক ও সাহিত্যিক ফলাফল আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলা যায় না কেন বা না বলার কারণ কি? 6 নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যিক গুরুত্ব আলোচনা করো। এর সাথে পড়ে রাখবা চণ্ডীদাস সমস্যা। বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্ন বাংলা ভাষায় শ্রেষ্ঠ রামায়ণ অনুবাদক কে? তার কৃতিত্ব আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, তার কাব্যে অর্থাৎ বাংলা ভাষায় শ্রেষ্ঠ রামায়ণ অনুবাদকের কাব্যের মৌলিকতাগুলি উল্লেখ করো। অথবা এইভাবেও হতে পারে যে বাংলা ভাষায় শ্রেষ্ঠ রামায়ণ অনুবাদক কে, তার জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন বাংলা ভাষায় শ্রেষ্ঠ মহাভারত অনুবাদক কে, তার কৃতিত্বের পরিচয় দাও। যেহেতু তোমাদের এই প্রশ্নগুলো মুখে বলছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে, প্রশ্নগুলো দেওয়া থাকবে ভিডিওর পাশাপাশি, তোমরা দেখতে পাবে প্রশ্নগুলো, সেই নিয়ে কোনো অসুবিধা নেই, তোমরা পজ করে এগুলো দেখে নিতে পারবে। 9 নম্বর প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণ বা কাশিদাসী মহাভারতের মতো মালাধর বসুর ভাগবত জনপ্রিয় না হওয়ার কারণ কি? 10 নম্বর প্রশ্ন প্রাক চৈতন্য যুগে অর্থাৎ চৈতন্যের জন্মের আগে একজন বৈষ্ণব পদকর্তার কাব্য প্রতিভা আলোচনা করো বা কবি প্রতিভা আলোচনা করো। একই উত্তর হবে। 11 নম্বর প্রশ্ন টিকা হিসাবে দিয়েছি, এটা বিদ্যাপতি ও ব্রজবুলি ভাষা। এটা 5 নম্বর মূলত তোমাদের আসার কথা, অথবা যদি প্রশ্নটা এভাবেও দিতে পারে বিদ্যাপতি রিলেটেড প্রশ্ন, বিদ্যাপতি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে তার অন্তর্ভুক্তির কারণগুলি উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাস বা গোবিন্দ দাস, যে কোনো দুজনের একজন, তার মধ্যে গোবিন্দ দাস খুব ইম্পর্টেন্ট, গোবিন্দ দাস বা জ্ঞানদাসের কবি প্রতিভা বিচার করো। বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাস ও গোবিন্দ দাসের তুলনামূলক আলোচনাও আসতে পারে। অতএব তোমাদের জ্ঞানদাস ও গোবিন্দ দাসের যে কবি প্রতিভা তোমরা পড়ছো, সেই কবি প্রতিভার তুলনামূলক আলোচনাটা তোমরা পড়ে রাখবে। 13 নম্বর প্রশ্ন বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গলের কবি হিসাবে মুকুন্দ চক্রবর্তীর কবি প্রতিভা বা কবি কৃতিত্ব বিচার করো। এখান থেকে আরেকটা বলে রাখবে নারায়ণ দেবের কবি প্রতিভার বিচার করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা অবশ্যই তোমাদের আসার কথা। 15 নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে রায় গুণাকর ভারতচন্দ্রের অবদান বিচার করো।
16 নম্বর এবং তোমাদের শেষ প্রশ্ন, বাংলার মুসলিম সাহিত্যে সৈয়দ আলাওল বা দৌলত কাজীর কৃতিত্ব নিরূপণ করো, অথবা টিকা হিসাবে তোমাদের শুধুমাত্র পদ্মাবতী কাব্যের পরিচয়টাও আসতে পারে। এই তোমাদের আপাতত এই 16টি প্রশ্ন দিয়ে রাখলাম। ভাষাতত্ত্বের যে অংশটি সেটা আমি পরের ভিডিওতে দিচ্ছি, তোমরা ওটা দেখে নেবে। তোমরা নিরাশ হবে না, কোশ্চেন কিন্তু একটা বাদ দিলে চলবে না। মেজর ও মাইনর, তোমাদের বাংলা মেজর ও মাইনর দুটো সাজেশন একবারে করা হয়েছে, যেহেতু তোমাদের তো এখন বিশেষ সিলেবাসের পার্থক্য নেই। তোমাদের ভাষাতত্ত্বের অংশে যে সাজেশন সেটা আমি পরের ভিডিওতে দিচ্ছি, এবং সেটা পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, এই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটা ভিডিও তোমরা পাবা। এরপরে পরবর্তী যে ভিডিওগুলো এছাড়াও নিচের অর্থাৎ নিচু ক্লাসের 9, 10 বা 6, 7 এই ভিডিওগুলো পরপর আসতে থাকবে। তোমরা দেখার জন্য বা তোমাদের যারা ছোট আছে তাদের উপকারে লাগার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে।